19 বছর পর এক ব্যক্তি কোমা থেকে ফিরে এসেছেন। চীনের কুনমিং শহরের চিং লুইং নামে এক ব্যক্তি 19 বছর পর কোমা থেকে ফিরে সবাইকে চিনতে পারলেও তার স্ত্রীকে চিনতে অস্বীকৃতি জানান। হ্যালো। হোয়াট? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, সিস্টার, ডক্টর খান আর ডক্টর ইমরানকে এক্ষুনি খবর দিন। আপনি খুশি? আমি মিনা, আপনার ডক্টর। আমি দেখতে যেতে হবে না, এভরিথিং উইল বি অলরাইট। কৌশিক সাহেব, আপনি তো মিরাকল দেখালেন। ডক্টর মিনা, জি। আপনি ওর থরো চেক আপ করাবেন। জি স্যার। আই ওয়ান্ট টু সি হিজ এভরি রিপোর্ট। ইয়েস স্যার। আমার মনে হয় রিপোর্ট ভালোই আসবে। জি স্যার, আমার তাই বিশ্বাস। ওকে, কোনো প্রবলেম হলে আমাকে ডাকবেন। জি স্যার। আমাদের স্যার পাগল, না হলে এসব রোগীদের নিয়ে হাসপাতাল ভরে রাখে। কারো আত্মীয় স্বজনের খবর নাই। আমাদের স্যার সেই সব মরা রোগীদের নিয়ে হাসপাতাল ভরে রাখছে। তাতে আপনার অসুবিধাটা কোথায়? আচ্ছা বলেন, কোমায় থাকা একজন রোগী ফিরলে আমাদের মালিকের কি? সেটা যদি আপনি বুঝতেন তাহলে কি এই কাজ করতেন? আপনার কাজ আপনি করেন। এতদিন পর জ্ঞান ফিরে পেয়ে আপনার কেমন লাগছে? বুঝতে পারছি না। কতদিন পর আপনার জ্ঞান ফিরেছে আপনি জানেন? 22 মাস 24 দিন পর, মানে 674 দিন পর। অ্যাক্সিডেন্টটা হয়েছিল 2006-এর 13ই নভেম্বরে। আপনাকে আমি চিনেছি। আপনাকে যখন এখানে নিয়ে আসা হয়েছে তখন থেকে আপনি কোমায়, তাই আমাকে যে আপনি চিনতে পেরেছেন সেটা আমি মানবো কেমন করে? তা জানি না, তবে সৌরভ রোজ এসেছে। অফিস থেকে ফিরে বিকেলে ছুটির পর প্রায় প্রতিদিন আমার এখানে বসে থাকতো। অবাক হচ্ছেন কেন? আমি জানি, সব জানি। আমি তো আপনাকেও দেখেছি। সৌরভ চুপচাপ বসে থাকতো আর কবিতার বই পড়ে পড়ে আমাকে শোনাতো। গত বছর আপনার যে কবিতার বইটি বেরিয়েছিল সেখান থেকে আপনার বন্ধু প্রায় আপনাকে কবিতা আবৃত্তি করে শোনাতো। আপনিও প্রতিদিন এসেছেন। আমি ডক্টর, তাই পেশাগতভাবে আপনার টেক কেয়ার করা আমার কর্তব্য। তাছাড়া আপনি আমাদের দেশের অনেক বড় একজন কবি, একজন সেলিব্রিটি। দায়িত্বের বাইরেও কিছুটা। থামলেন কেন? ডিউটি শেষ হলেও অনেক সময় আপনি এই যে এখানটায় বসে থাকতেন। কৌশিক সাহেব, আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা বুঝতে না পারার মতোই বিস্ময়কর ঘটনা। তবে এই ধরনের রোগীদের এরকম বলতে পারার মতো ঘটনা আমি মেডিকেল জার্নালে পড়েছি। কিন্তু স্যার, উনি ওনার ফ্রেন্ড সৌরভকে, আর আমাকে চিনতে পারছে কেমন করে? তোমায় সামনে পেয়ে অবচেতন মনের সাথে কল্পনা মিশিয়ে স্বপ্নের মতো করে বলেছে। কমায় থাকলেও ওর কান তো ঠিকই খোলা ছিল। আর এরকম ঘটনা অনেক ঘটেছেও। আসলে ওর ফিরে আসাটাই হচ্ছে একটা আশ্চর্য ঘটনা।
স্যার ওনার সব রিপোর্ট তো পজিটিভ তাই না? ইয়েস, তারপরেও ওকে খুব কেয়ারফুল অবজারভেশনে রাখতে হবে। কৌশিকের ফিরে আসাটা চৌধুরী সাহেবের কাছে একটা বিরাট প্রাপ্তি। আর মনে রাখতে হবে উনি কিন্তু একজন কবি এবং সেলিব্রিটি। এটা ভুললে চলবে না। আপা আপা কৌশিক তো নেই। নেই মানে? নেই মানে কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি ভালো করে খুঁজে রেখেছো তো? আপা 17 নম্বর কেবিনে যাওয়ার সময় ভাবলাম যে 10 নম্বর কেবিনটা হয়ে যায়, গিয়েই দেখি কৌশিক সাহেব নেই, কোথাও নেই। সিকিউরিটি, কমায় থাকা একজন মানুষ সবার চোখের সামনে দিয়ে ক্লিনিক থেকে বের হয়ে গেল আর কেউ কিচ্ছু টের পেল না। কখন কেন ফিরলো, কিভাবে গেল? স্যার আমি বা আমার লোকেরা কেউ কিছু জানি না স্যার। কৌশিক সাহেব কি তাহলে আসমান দিয়ে উড়ে গেল? স্যার আমার মনে হয় জানালা দিয়ে পালিয়ে গেছে। তাহলে তো জানলা থেকে নিচে একটা দড়ি বাঁধা থাকতো। কৌশিক সাহেব দড়ি পাবে কোথায়? স্যার দোতলা তো বেশি উঁচু না, লাফ দিয়ে চলে যেতে পারে। বোকার মতো কথা বলবে না। ডক্টর মিনা, আপনি সব জায়গায় খুঁজেছেন? আই মিন ল্যাব, অন্যান্য কেবিন, ডক্টর চেম্বার। জি স্যার। আর ইউ শিওর? জি স্যার, আমি খবর পাওয়ার সাথে সাথে প্রতিটা ফ্লোরে ফোন করে জানিয়ে দিয়েছি। ওটি, সিসিইউ, আইসিইউ, এনআইসিইউ, এমনকি কিচেন ক্যাফেটেরিয়াতে আমি জানিয়েছি, বাট সব জায়গা থেকে নেগেটিভ রিপোর্ট এসেছে। তাছাড়া স্যার কৌশিককে তো এই হসপিটালে অলমোস্ট সবাই চেনে। আশ্চর্য, একজন মানুষ সবার চোখের সামনে দিয়ে ক্লিনিক থেকে বের হয়ে গেল, কেউ কিচ্ছু জানে না। যেখান থেকে পারুন, যেভাবে পারুন কৌশিক সাহেবকে খুঁজে আনুন। আল্লাহ জানেন কৌশিক এখন কোথায়। এটা শামসুদ্দিন সাহেবের বাড়ি না? ছিল। আমি তার বড় ছেলে জনাব শফিউদ্দিনের কাছ থেকে গত বছর এই বাড়িটা কিনেছি। এটা তো আমাদের বাড়ি। আমি, মা, টিনু আমরা থাকতাম। কিন্তু আপনি কি? আমি শামসুদ্দিন সাহেবের ছোট ছেলে, আমি কৌশিক। কৌশিক? কিন্তু আমি যতদূর জানি আপনি একটা ক্লিনিকে ছিলেন। জি, আমি একটা ক্লিনিক, কিন্তু আমার মা, বোন এরা কোথায়? আপনি জানেন না? কি না মানে আপনার মা বোন ওদের কথা? মানে আমার মা, বোন মানে এরা কোথায় আমি জানি না। আমি ঠিক বুঝতে পারছি না আপনাকে জানানো ঠিক হবে কিনা। কি মানে আপনার বড় ভাই যখন এই বাড়িটা আমার কাছে বিক্রি করে তখন সব জানতে পারি। মানে কি জানতে পারেন? নাঙ্গা বাড়ি থেকে ফেরার পথে আপনি একটা অ্যাক্সিডেন্ট করেছিলেন, মনে পড়ে? সেই অ্যাক্সিডেন্টে আপনি বেঁচে গেলেও আপনার মা বোন, আমার মা, বোন কি ওরা কেউ বাঁচেনি। আমার মা, বোন বেঁচে নেই। আমার মা, বোন বেঁচে নেই। আপনি এরকম করছেন কেন? মা, টিনু বেঁচে নেই। মা, টিনু বেঁচে নেই না? কৌশিক সাহেব আপনি কোথায় গিয়েছিলেন? স্কার্টনে। কিভাবে গেলেন? বাসে করে। বাসে করে? কিন্তু আপনার কাছে তো কোনো টাকা পয়সাই ছিল না। বাসের কন্ট্রাক্টর আমার থেকে ভাড়া নেন। ও, তো ইস্কাটনে কেন গিয়েছিলেন? আমাদের বাসায়।
যারা নতুন এসছে তাদের কাছে জানতে পারলাম সবাই মারা গেছে। কৌশিক সাহেব, আপনি খুব ভাগ্যবান। এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরেও আপনি বেঁচে আছেন। মিরাকল, ইটস এ মিরাকল। কৌশিক সাহেব, কি খবর চৌধুরী? কখন এলে? কি খান মিরাকল নাকি হয় না এখন বলো? আই এম রিয়েলি অ্যাস্টোনিশড। তুমি প্রায়ই বলতে আমি আমার হসপিটালে কেন এইসব এক্সক্লুসিভ রোগী রেখে পয়সা নষ্ট করি। এখন দেখো এই একটা কেস আমার হসপিটালটাকে ফেমাস করে দিবে। হ্যাঁ, তবে একটা জেনারেল হসপিটাল কিন্তু করা উচিত। প্রতি মাসে কত খরচ হচ্ছে তুমি জানো? আর ওই যে আমাদের পেশেন্ট কৌশিক, ওর পেছনে এ পর্যন্ত কত টাকা গিয়েছে? টাকা আমার, আর শোকে মরে যাচ্ছ তুমি। দেখো চৌধুরী, টাকা যতই থাকুক এভাবে খরচ করলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায়। আমাদের ক্লিনিকে আসলে যে ধরনের রোগী আসে তাদের পিছনে খরচ করে আমার টাকা শেষ করতে পারবে না খান। আমি আমার উদ্ধৃত টাকার কিছু একটা অংশ এভাবে খরচ করতে ভালোবাসি। আর সবার তো সামর্থ্য না এরকম এত ব্যয়বহুল চিকিৎসা করার। সেই ছোটবেলা থেকে তোমার মধ্যে অদ্ভুত পাগলামি। আচ্ছা, এভাবে অযথা খরচ করে কি লাভ বলো? লাভ আছে। ওই যে কৌশিক, মৃত মানুষ এখন জীবিত, লাভ আছে না? অ্যাক্সিডেন্টে ওর পরিবারের সবাই মারা গেছে, ও এখন সম্পূর্ণ একা। বেঁচে থেকে একা একা কষ্ট বই বেড়ানো ছাড়া ওরা কি করার আছে বলো? ওর বড় ভাই ভাবি ওরা কায়দা করে ওর যে পৈতৃক বাড়ি ছিল সেটা বিক্রি করে আমেরিকা চলে গেছে। আশ্চর্য, এটা কেমন কথা? 4 মাস আগে পালিয়েছে। এই কমায় রাখা ভাইটাকে ফেলে পালিয়ে গেছে? সেই জন্য তো বলছিলাম, সবাই তো তোমার মতো নিজের খেয়ে বোনের মোষ তাড়ায় না। আমার কত টাকা আসলে আমি নিজেও জানি না, তার থেকে একটা ক্ষুদ্র অংশ গরিব দুঃখী অসহায় মানুষের পেছনে খরচ করতে চাই। তাতে যদি আমার কোনো লস হয় আই ডোন্ট কেয়ার। আমি রিয়েলি এটাকে খুব এনজয় করছি। তোমার মতো সবাই যদি এরকম ভাবে এগিয়ে আসতো। আসবে, নিশ্চয়ই আসবে। দেখো আমি শুরু করলাম তো, অন্যরা এগিয়ে আসবে। কিরকম? আমাদের গ্রুপের একটা বড় জায়গা ছিল, ভেবেছিলাম ওটাকে হেড অফিস বানাবো। এখন সিদ্ধান্তটা পাল্টেছি। প্ল্যান করেছি একটা ফ্রি হসপিটাল করব, যেখানে গরিব মানুষদের চিকিৎসা করার সুযোগ থাকবে। আর ইতিমধ্যে আমার অনেক বড় লোক বন্ধু বান্ধবরাও কমিটমেন্ট করেছে সাপোর্ট দেওয়ার জন্য। শুরু করলে আসলে হয়ে যাবে। চলো, ওরা আমাদের জন্য ওয়েট করছে। কৌশিক আমাদের 2 বছরের পুরনো পেশেন্ট, একটা অ্যাক্সিডেন্টে ওর ফ্যামিলির সবাই মারা গেছে, একমাত্র উনি বেঁচে আছে। উনি এতদিন কোমায় ছিলেন, সেটা আপনারা সবাই জানেন এবং আপনাদের পত্রিকাও এসছে। আল্লাহ মহান, আল্লাহ দয়ালু, ওনার ইচ্ছাতে সবকিছু ঘটে। আমাদের চিকিৎসা বিদ্যা যেখানে শেষ সেখানেই ওনার শুরু। আমরা ক্লিনিক্যালি এতদিন যাকে বাঁচিয়ে রেখেছিলাম তিনি আজ সম্পূর্ণ সুস্থ হয়ে আপনাদের এখানে হাজির হয়েছেন। আল্লাহকে অশেষ ধন্যবাদ। কিন্তু এটাকে আমরা কোনো দৈব ঘটনা বলবো না, কারণ পৃথিবীতে এরকম ঘটনা অনেক ঘটেছে। এর তো মাত্র কমাস আগেই চীনের একজন পেশেন্ট 19 বছর পর কোমা থেকে ফিরে এসেছে স্বাভাবিক জীবনে। তবে নবজীবন লাভের জন্য যার অবদান সবচাইতে বেশি তিনি হচ্ছেন আমার বাল্যবন্ধু, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একচ্ছত্র অধিপতি জনাব আকমল চৌধুরী আশিস। তার কাছে
আমাদের পক্ষ থেকে আমরা সবাই কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। এবার আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে করতে পারেন। এখন কি করবি? আর মাত্র 1 সপ্তাহ। 1 সপ্তাহ যাবতীয় চেক আপ শেষ হলে রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে এখানে থাকবি কি করে? সুস্থ মানুষ তো আর এখানে থাকতে পারে না, ওরা তোকে রিলিজ করে দেবে। তোর ভাই আর ভাবি চিরদিনের জন্য দেশ ছেড়ে চলে গেছে, জানিস তো? যাওয়ার আগে তোদের বাড়িটা বিক্রি করে দিয়ে গেছেন। ওরা ভেবেছিল তুই আর কখনোই জীবনের কাছে ফিরে আসবি না। মানুষ কত স্বার্থপর হয়, স্বার্থের কাছে নিজের রক্ত পর্যন্ত পরাজিত হয়। আমি ভেবেছিলাম রক্তের বন্ধন সবচাইতে মজবুত হয়, সেটা ভুল। তৃষা, তৃষা, তোর খবর জানি না। তুই? আমি কি? তুই এখন কি করছিস? যা করতাম, পড়াই। এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। আজ ক্লাস নেই? একটা। তাহলে যা। এখনো দেরি আছে। তুই বিয়ে করেছিস? সময় পেলাম কই। ও হ্যাঁ, তোর জন্য কিছু জামা কাপড় এসেছে। বলুন ডক্টর মিনা, আপনার মতামতটা শুনি। স্যার, আমি যতটুকু দেখেছি ওনার ফিজিক্যাল কন্ডিশন খুবই ভালো, তবে তবে স্যার ওনার মেন্টাল কন্ডিশন স্টেবল নয়। বাট হাউ ডিড ইউ ডিফাইন? কেমন করে ভাবলেন? ওনার সাথে কথা বলে। কিন্তু ওনার চাল চলন আচরণ দেখে তো আমার সেরকম কিছু মনে হয়নি। স্যার, ওনার সাথে আলাপ করে আমি যতটুকু বুঝলাম সেটাই আপনাকে বললাম। আপনি কাজ করুন, ডক্টর ইমতিয়াজকে কল করুন। হি ইজ দ্য রাইট পারসন টু ডিটেক্ট ইট। কমায় যাওয়ার আগে তার বিহেভটা কেমন ছিল এটা জানার জন্য আপনি তার কাছের কারোর সাথে কথা বলুন। আই মিন, কমায় যাওয়ার আগের আচরণ এবং কমায় যাওয়ার পরের আচরণ, এই দুটোকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? আচ্ছা, ওর কি কাছের কেউ আছে না? মানে ওর তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য ওকে আমাদের হেল্প করা উচিত। জি স্যার। অবশ্য আপনি ওর জন্য অনেক করছেন। জি। কৌশিকের জন্য আপনার এই পজিটিভ অ্যাপ্রোচ আমার খুব ভালো লেগেছে। আসলে সবারই উচিত আপনার মতো করে ভাবা, রোগীকে রোগী না ভাবে উচিত আপন করে ভাবা। বৈশাখ মানে উদাস দুপুরে রাখালবাসীর সুর, নলতা দিঘির ঘাট পানে যাওয়া, সজলা বধুর পায়ের নুপুর। বৈশাখ মানে কিশোরের হাতে লাটাই রঙিন ঘুড়ি। বৈশাখ মানে কিশোরীর প্রিয় রাঙা বেলোয়ারি চুরি। বৈশাখ মানে নতুনকে ডেকে শত ঢালুয়ার ডাক। বৈশাখ মানে মায়ের হাতে নতুন নকশি কাঁথা। বাহ, আপনি কিন্তু খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারেন। আপনার নিজের লেখা? আমার লেখা?
জানি না। আমি জানি আপনার লেখা বৈশাখী বইটির প্রথম কবিতাটা। তাই বুঝি? কি ব্যাপার কৌশিক সাহেব, আপনি এখনো খাননি কেন? ভালো লাগছে না। কিন্তু এটা তো ভালো কথা না। আপনি যদি এখন ঠিকমতো খাওয়া দাওয়া না করেন তাহলে আবার অসুস্থ হয়ে পড়বেন। নিন, শুরু করুন। আচ্ছা, আমি খেয়ে নেব। এতদিন আপনাকে কৃত্রিমভাবে খাওয়ানো হয়েছে, এখন যদি আপনি স্বাভাবিকভাবে সময় মতো খাওয়া দাওয়া না করেন তাহলে আবার অসুস্থ হয়ে পড়বেন। নিন, শুরু করুন। ঠিক আছে, অন্তত আপনাকে বিব্রত না করার জন্য হলেও আমি খাবো। তাই ভালো রোগী সবসময় ডাক্তারের কথা শোনে। আচ্ছা, এখানে আমাকে আর কতদিন থাকতে হবে? কেন, এখান থেকে চলে যেতে যাচ্ছেন? না, এই কেবিনটা কেন যেন খুব অসহ্য লাগছে, দম বন্ধ লাগছে। ও ঠিক আছে, আমি ডক্টর খানকে বলবো, যদি উনি অনুমতি দেন তাহলে কাল বিকেলে আমার ডিউটি অফ হলে আপনাকে নিয়ে বেড়াতে যাব। যাব। আপনি সৌরভকে একবার ফোন করবেন, না হলে বেচারা এসে এখান থেকে ঘুরে যাবে। অবশ্যই। আচ্ছা, আপনি ডক্টর খানের পারমিশন নিয়েছেন তো? না নিলে নেবেন। আমি তো এখন আপনাদের মালিক মিস্টার চৌধুরী এবং ডক্টর খানের গিনিপিক। এভাবে বলছেন কেন? আমার এখন অনেক মূল্য। এত সহজে কি উনারা আমাকে ছাড়তে চাইবেন? দায় দায়িত্বটা তোমার একার কেন? তোমার বড় ভাই ভাবি এরাও তো আছে। আচ্ছা, মা বাবা টিনু এদের প্রতি আমার একটা দায়িত্ব আছে না? নাই, সেটা আমি বলছি না, ওদের জন্য তুমি অবশ্যই করবে, কিন্তু তোমার বড় ভাই এত এস্টাবলিশ, উনি কেন গা বাঁচিয়ে চলবেন? এসব আমি কিচ্ছু ধরি না। ধারণা বলেই ওরা এস্টাবলিশড। আচ্ছা, তারা বুঝতে পারে না তুমি মাত্র পাশ করে ছোট্ট একটা চাকরি করছো, তোমাদের এত বড় সংসার, টিনুর পড়ার খরচ, তোমার সব কিছু করতে হিমশিম খেতে হচ্ছে। বুঝতে পেরেছি। তুমি এত রিয়াক্ট করছো কেন? আচ্ছা, আমরা একটু স্যাক্রিফাইস করতে পারি না? আমরা নয় 2 বছর পরে বিটা করলাম। আমার প্রশ্ন তো ওখানেই, তোমাকেই কেন সব করতাম? তৃষা, অনেক প্রশ্নের উত্তর জানা থাকলেও সবসময় উত্তরটা দেওয়া যায় না। আচ্ছা, 2 বছর পরে তুমি আমি বিয়ে করলে ক্ষতিটা কি? মাঝে মাঝে মানুষকে প্র্যাকটিক্যাল হতে হয়, জীবন নিয়ে ভাবতে হয়। যাক, আমি অনেক নিশ্চিন্ত হয়ে গেলাম। সেটা হচ্ছে যে সংসার করতে গেলে আমি খুব সুখী এবং নিশ্চিত একটা স্বামী হব, কারণ সংসার নিয়ে তোমাকে ভাবতে হবে না। সংসার নিয়ে যা ভাবো তুমি ভাববে। এই কি হলো, রাগ করলে? আমার বোধ হয় তোমাকে আর পাওয়া হবে না। আচ্ছা তৃষা, 2টা বছরকে তুমি এত বড় করে দেখছো কেন? আমার বয়সে একটা মেয়ের জন্য 2 বছর অনেক সময়। কি হলো, চুপ করে আছেন যে? প্লিজ আর 2 লাইন। আর 2 লাইন। দুটি পাড়া বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের গাছের অনেক মধুমাছি, মধুর বনে বাঁধে মধুর চাক। এটা তো রবি ঠাকুরের কবিতা। আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। রঞ্জনা? রবীন্দ্রনাথের রঞ্জনা।
ও, আমি ভেবেছিলাম আপনার সেই বিশেষ মানুষটির নাম বোধহয় রঞ্জনা। আপনার নাম রঞ্জনা হওয়া উচিত ছিল, কেন? কারণ আপনি দেখতে রঞ্জনার মতো, তাই। আমি আপনি রবীন্দ্রনাথের সেই রঞ্জন। সত্যি যদি রঞ্জনা হতে পারতাম। কিছু বললেন? আপনি জানেন আপনাকে আমার খুব ভালো লাগে। জানি তো। জানেন? জানবো না কেন? আমি ক্লিনিকে আসার পর থেকে আপনি তো আমাকে কি? আপনাকে আমি কি? আপনি আমাকে অনেক সময় দিয়েছেন, এই যেরকম এখন আপনি আমাকে সময় দিচ্ছেন। অনেকদিন পর মার হাতে রান্না খেলাম। এর ভিতর তো মিথ্যার কিছু নেই, আপনি তো মার হাতে রান্নাই খাচ্ছেন। মার কথা খুব মনে পড়ছে। সত্যিকার অর্থে আপনি তো 2 বছর পর খেলেন, আর সেজন্য আপনার কাছে সব খাবারই সুস্বাদু মনে হচ্ছে। এতদিন আমি আর লীনাই বলতাম মার হাতের রান্না খুব ভালো, আজকে আপনিও বললেন। আমি কিন্তু কালকে আপনার এখানে খাবো সাহেব কচুর পোস্তা আর আপনার হাতে বানানো বিখ্যাত ফ্রাইড রাইস। মা যে এই দুইটা আইটেম স্পেশালি রাঁধেন আপনি জানেন কি করে? ক্লিনিকের টিফিনে তো প্রায় এই জিনিসগুলো থাকতো। আশ্চর্য। কি রে, তুই না বললি ও 2 দিন আগে কোমা থেকে ফিরেছে? হ্যাঁ, আমি 674 দিন কোমায় ছিলাম। কিন্তু আপনি এসব কি করে জানেন? আপনি তো প্রায় আমার পাশে বসে টিফিনগুলো খেতেন। কোমাই থেকে আপনি সেটা জানেন কি করে? আমি জানি, কি করে সেটা জানি না। আশ্চর্য। মা, উনি ক্রমশই আমাকে অবাক করছেন। মিনার বাসায় কেমন কাটলো? আজকে অনেক মজার মজার খাবার খেলাম। আচ্ছা, আমি তোকে মেসেজ পাঠিয়েছিলাম না যে আজকে আমি বাইরে যাব, তুই আসলি কেন বোকা কোথাকার? তোকে দেখতে ইচ্ছে করলো। সেটা অবশ্য আলাদা ব্যাপার। এই তুই রাতের খাবার খেয়েছিস? না হলে আমি অর্ডার দিই, খাবার দিয়ে যাবে। 11টার আগে আমি খাই না। সেই ভালো, তাছাড়া এখানকার খাবার তোর ভালো লাগবে না। আচ্ছা শোন, নেক্সট উইকে আমাকে এই ক্লিনিক ছাড়তে হবে। আমি তোর ওখানে উঠবো, তুই থাকতে দিবি? রাখবি তোর ওখানে? তুই কিন্তু আমাকে বলেছিলি। তাছাড়া তুই ছাড়া তো আমার কেউই নেই। তুই কিন্তু বাচ্চাদের মতো কথা বলছিস। বড় ভাই ভাবের কথা নয়, বাদ দিলাম, ওরা পালিয়ে গেছে। কিন্তু তৃষা কেন আমাকে ছেড়ে চলে গেল? কেন আমার জীবন থেকেও হারিয়ে গেল? বুঝলি সৌরভ, তৃষা থাকলে তুই আর ডক্টর নীনা ছাড়া আমার আরো একজন প্রিয় মানুষ থাকতো। তোর অ্যাক্সিডেন্টের 1 মাস পর থেকে তৃষাকে আমি আর দেখিনি, কোনো যোগাযোগ হয়নি। পরে ওর বন্ধু বান্ধবের কথা শুনেছি ওর বিয়ে হয়ে গেছে। বাধ্য সব। তুমি এত রাতে কি ব্যাপার? আরে বাবা, ভেতরে ঢুকতে দেবে নাকি বাইরে দাঁড়িয়ে সব শুনবে? শুনো, কোনো বাবা মাই তার মেয়ের বয়ফ্রেন্ড এত রাতে আসবে সেটা অ্যালাউ করবে না। তুমি হ্যাঁ না না সেটা বলো তো, এত পেঁচিয়ে কথা বলো না তো। কি হয়েছে বলো তো? তোমার বান্ধবী মিতালি আছে না, তাকে আমি হাসপাতালে রেখে আসলাম। হোস্টেল থেকে দৌড় দিয়ে হাসপাতালে রেখে তারপরে চলে আসলাম। কেন, কি হয়েছে? ওই র্যাটম মানে ওষুধ, মানে ইঁদুর মারা ওষুধ খেয়েছে। কেন? এই বিষয়ে তো ওর সঙ্গে আমার কোনো কথা হয়নি, অজ্ঞান অবস্থায় ওকে দৌড়ে নিয়ে চলে গেছি। তোমাকে দৌড়াতে হলো কেন? আরে বাবা, আমার মোবাইল নাম্বার হোস্টেলে ছিল, ওরা আমাকে জানালো। শোনো ভাই, মানুষের ভিতরে এখনো কিঞ্চিত মনুষ্যত্ববোধ আছে। আচ্ছা, তাই ইগনোর করতে পারলাম না। এখন কি অবস্থা? এত প্রশ্ন করতে চাচ্ছ কেন? শেষ দেখাটা দেখে আসতে পারো ইচ্ছে করলে। শেষ দেখা মানে? হ্যাঁ,
ডাক্তার বলেছে যে 24 ঘন্টা না হলে কিছু বলতে পারবে না তার। তুমি কেমন দেখলে? আরে বাবা, অজ্ঞান মানুষকে দেখে কি বোঝা যায় কেমন আছে? বললাম না 24 ঘন্টার ব্যাপারটা। তুমি একটু দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। আরে শোনো শোনো, এত রাতে যে বয়ফ্রেন্ডের সঙ্গে কাপড় চেঞ্জ করে যাবে, তোমার মা বাবা যদি ওর কিছু বলে? তুমি একটু বেশি কথা বলো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি ভেতরে যাও, এখানে বসছি। এখানে বসছো কেন? ভেতরে চলো। না না, ভেতরে গেলে তোমার বাবা মা আছে না, এত রাতের বয়ফ্রেন্ড নিয়ে কেন রুমের ভিতরে ঢুকালো? অনেক কথা বলবে। ঠিক আছে, থাক। কি ব্যাপার, তুমি ঘুমাওনি কেন? তোমার সকালে ডিউটি আছে না? শুয়েছিলাম, ঘুম আসছে না তাই উঠে গেলাম। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। হঠাৎ এ দুটো লাইন কেন? লীনা, কি তোর ঘুমটা পুরোপুরি ছুটিয়ে দিলাম? মানে? আচ্ছা, তোর কখনো রঞ্জনা হতে ইচ্ছা করে না? মানে? যে কারণে তোর ঘুম এলো না, যে কারণে তুই এখানে বসে আছিস, আমি তো সেই বিষয়গুলো নিয়ে আলাপ করতে এসেছি। উফ লীনা, তুই না যা ঘুরিয়ে কথা বলিস। তাহলে সোজাসুজি একটা কথা বলি, কৌশিক সাহেব সুস্থ হওয়ার পর তুই অন্যরকম হয়ে গেছিস, মানে তুই বদলে গেছিস আপু। আশ্চর্য, একজন রুগী সুস্থ হলে ভালো লাগবে না? এখন তুই কিন্তু কথা ঘোরাচ্ছিস। আমি কথা ঘোরাচ্ছি? তোর ওখানে এর আগের কোনো রুগী সুস্থ হয়নি? ঠিক আছে, তোর বুঝ নিয়ে তুই বসে থাক, আমি ঘুমোতে গেলাম। আপনি আসসালাম, এই সময় হঠাৎ করে? ডক্টর সাহেব, আপনি আমাকে এখান থেকে রিলিজ করে দেন। রিলিজ করে দেবো? হাউ কাম? আপনাকে তো এখন রিলিজ করা যাবে না, তাছাড়া রিলিজ করলে আপনি কোথায় যাবেন? আমার থাকার জায়গা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ওটা আমি একটা ব্যবস্থা করে ফেলবো। না না, তবুও আপনাকে নো ওয়ে। আসলে ডক্টর সাহেব, ক্লিনিকে আমার খুব ভালো লাগছে না, দম বন্ধ বন্ধ লাগছে। তারপর আপনি হ্যালো, হ্যাঁ বলো। কি? তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি লাইফ সাপোর্ট রেডি করো। হ্যাঁ আমি এক্ষুনি আসছি। ওকে ওকে। কৌশিক সাহেব, ওই 117 নম্বর কেবিনের পেশেন্টের অবস্থা ভালো না, আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। আমি আর পাচ্ছি না। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? আমার মনে হয় তোমার আরো সিরিয়াস হওয়া উচিত। আচ্ছা যাও, আমি সিরিয়াস। আমি তোমার জন্য আর অপেক্ষা করতে পারবো না। দেখো, ভাইয়ার এক বন্ধু এসেছে ক্যানাডা থেকে, আমাকে দেখেছে, পছন্দও করেছে। আরে বাবা, তুমি তো পছন্দ হবার মতোই মেয়ে। কৌশিক, প্লিজ তুমি একটু সিরিয়াস হও প্লিজ। আচ্ছা শুনো, তুমি তোমার মা, ভাই, ভাবি এদেরকে আমাদের বাসায় পাঠাও, আর তা না হলে তো আমার কথা কেউ বিশ্বাস করবে না বাসায়। আরে মা তো কালকে টিনাকে নিয়ে নানু বাড়িতে যাচ্ছে, 2 দিন পর ফিরে আসবে, তারপর না হয়তো আমাদের বাসায় পাঠাবো, ঠিক আছে? ফাজলামি করছো না তো? আচ্ছা যাও, আগামী শুক্রবার আমার শ্বশুর বাড়িতে তোমার শাশুড়ি, তোমার ভাসুর, তোমার যা তোমাদের বাড়িতে যাবে, দরকার পড়লে সঙ্গে আমি যাব, ঠিক আছে? প্রমিস? প্রমিস, আমি তোমাকে কথা দিলাম, ঠিক আছে? খুশি? নানা বাড়ি থেকে ফেরার পথে তোদের এই অ্যাক্সিডেন্ট, তৃষাকে দেয়া কথা তোরা রাখা হয়নি। আমি যখন তোকে নিয়ে হাসপাতালে এলাম,
খবর পেয়ে তৃষাও এসেছিল। তুই তো কোমায়, তারপরও বাড়ির অনেকের সাথে অনেক যুদ্ধ করেছে, প্রায় প্রতিদিনই তোকে দেখতে আসতো। কিন্তু 1 মাস পর তোর ভাইয়ের এক বন্ধুর সাথে তৃষার বিয়ে হয়ে যায়। কানাডা যাবার আগে অবশ্য একবার এসে তোকে দেখে গিয়েছিল। আমি তোকে এসব কথা বলিনি, আসলে বলে কোনো লাভ হতো না। কৌশিক, এই কৌশিক, কি ব্যাপার, আপনি কাপড় চোপড় গোছাচ্ছেন যে? চলে যাব। কোথায়? জানি না, তাহলে এখানে থাকবো না। কেন? সেটা আমি আপনাকে বলতে চাই না। তবুও শুনি। মানুষ কেন বাঁচে? প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য থাকে, কিছু চাওয়া পাওয়া থাকে, একটা শেষ থাকে, একটা ঠিকানা থাকে। আমার তো কিছুই নেই। আমাকে আপনার কি মনে হয়? আপনাকে? আমাকে আপনার কি মনে হয় তা আমি জানি না। আমি কি আপনার ঠিকানা হতে পারি না? আপনাকে কি চিনলো না, কে বুঝলো না, কে ইগনোর করলো, সেটা আপনার দুঃখ। কিন্তু যে আপনাকে বুঝলো, চাইলো, সেটাও তো আপনার বোঝা উচিত, তাই না? আমাকে লোভ দেখাবেন না। আপনি চলে গেলে কি আপনার মুক্তি মিলবে? বন্ধনেও তো মুক্তি হতে পারে। কি হলো, কথা বলছেন না কেন? আমি চলেই যাব। আচ্ছা ঠিক আছে, আপনি আর কিছুক্ষণ বসুন। আপনার কিছু কাগজপত্র, কিছু ফর্মালিটিস বাকি আছে, আমি ওগুলো নিয়ে আসছি। আর প্লিজ, আমি না আসা পর্যন্ত আপনি এখান থেকে যাবেন না। স্যার আসবো? ও হ্যাঁ, এসো এসো। কিছু বলবে? জি স্যার, কৌশিক সাহেব চলে যেতে চাচ্ছেন। হ্যাঁ, আজ সকালে ওর সঙ্গে আমার কথা হয়েছে। ডিটারমাইন্ড যাবেই। আমি অবশ্য ওকে আর কয়েকদিন থেকে যেতে বলেছিলাম, কিন্তু রাজি হচ্ছে না। কেউ নেই ওর, কোথায় যাবে? স্যার, সাইন, হ্যাঁ
শোনো, যাওয়ার সময় ওর পালস এবং ব্লাড প্রেশারটা চেক করে দিও। জি স্যার।